আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট ভাই বোনেরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.2 পৃষ্ঠা 15-র এই 6 নম্বরে কিন্তু একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো আজকে আমি ভালো মতো বুঝাবো, তোমরা আশা করি বুঝতে পারবে। আর যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আবার বুঝিয়ে দেবো। তো এর আগে এবং পরের অনেক সলিউশন কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর অনেক সলিউশন কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী, তোমাদের অঙ্ক সমস্যা অনুযায়ী সার্চ করবে প্লে লিস্টে গিয়ে, সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে, তখন সেখানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো 6 নম্বরটাই হচ্ছে যে উদ্দীপকটা দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের সাথে ক নম্বরে কোনো সম্পর্ক নেই, তো আমরা ক নম্বরটা এমনিতেই সমাধান করি। দেখো 1.2 অর্থাৎ 1.2 সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। আচ্ছা, মূলদ সংখ্যা কোনটা সেটা আমি জাস্ট তোমাদের এখানে একটু লিখে দিই, তাহলে তোমরা খুব সহজেই এটা সহ অন্যান্য সকল সংখ্যাগুলো মূলদ না অমূলদ সেটা তোমরা বুঝতে পারবে। দেখো কোনো সংখ্যা মূলদ কিনা সেটা তোমরা জাস্ট এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা। শূন্য শূন্য একটা মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, ও ভগ্নাংশ আকারের সকল সংখ্যাই মূলদ সংখ্যা। তো আমরা দেখো এই 1.2, দেখো এখানে আমরা যদি লিখি 1.2, 1.2 কিন্তু হচ্ছে কীভাবে লিখতে পারি আমরা? ভগ্নাংশ আকার লিখতে পারি। উপরে 12, নিচে এই দশমিকের জন্য হচ্ছে একটা 1, আর হচ্ছে এই এক অঙ্কের জন্য হচ্ছে এখানে একটা 0। এই দেখো সংখ্যাটি একটি ভগ্নাংশ আকারের সংখ্যা। হ্যাঁ, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল না? জাস্ট এভাবে লিখি, যা ভগ্নাংশ আকারের সংখ্যা, সুতরাং 1.2 সংখ্যাটি মূলদ। হ্যাঁ, মূলদ সংখ্যা। সো এইটুক লিখলে কিন্তু তোমাদের 2 মার্কস। এটা কিন্তু তোমাদের এই যে এরকম সিকিউ কিংবা হচ্ছে সৃজনশীল কতে আসতে পারে, আবার হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেন, সংক্ষিপ্ত কোয়েশ্চেনের হচ্ছে 2 মার্কসের জন্য আসতে পারে। সো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছ। এবার দেখো খ নম্বরে কি বলেছে, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তা নির্ণয় করে। আমাদের এটার জন্য কিন্তু হচ্ছে উদ্দীপকটা ভালো মতো বুঝতে হবে। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। আচ্ছা, একজন কৃষক বাগান করার জন্য গাছ এনেছিল, মোট চারা গাছ এনেছে 595টি। এই 595টি চারা গাছ কী করতে বলেছে? প্রত্যেক সারিতে সমানভাবে লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তা নির্ণয় করতে বলেছে। প্রত্যেক সারিতে মানে হচ্ছে ধরো এই যে এখানে এই দিকের সারিতে 3টা আছে, আবার ধরো এই দিকে 3টা আছে, মানে তুমি সারি যদি এভাবে করো 3টা থাকবে, এভাবেও যদি করো 3টা থাকতে হবে। হ্যাঁ, তারপরে এভাবে মানে হচ্ছে প্রত্যেক সারিতে সমান সংখ্যক, ধরো এই পাশে এদিকে যদি সারি ধরা হয় তখন এদিকেও 3টা করে থাকতে হবে, আবার যদি এদিকেও সারি ধরা হয় তাহলে এদিকেও 3টা করে থাকতে হবে। এখন এমন সমান সংখ্যক মানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে সেটা বের করার জন্য আমাদের কী করতে হবে? ভাগ প্রক্রিয়ায় আমাদের বর্গমূল বের করতে হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে এত বড় কথাটা না লিখলেও চলে, তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এভাবে লিখেছি। জাস্ট হচ্ছে এই যে এখান থেকে লিখবা প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর এই যে অবশিষ্ট চারা গাছের সংখ্যা হবে, আমাদের মোট চারা গাছ কতটি ছিল? 595টি, তাই না? তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। 595 এর বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত অবশিষ্ট সংখ্যার সমান, মানে এই 595কে আমাদের প্রথমে কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল আকারে হচ্ছে বর্গমূল বের করতে হবে। কেন? আমি কিন্তু বলেছিলাম যে হচ্ছে চারা গাছগুলো এমনভাবে লাগাতে হবে, বলছে যে হচ্ছে এইদিকে যদি তুমি সারি ধরো, এখানেও যে কয়টা থাকবে, এইদিকে যদি সারিগুলো সেই কয়টাই থাকবে। হ্যাঁ, তো হচ্ছে এই জন্য আমাদের সেটা বের করতে হলে আমাদের কী করতে হবে? এই যে ভাগ আকারে বর্গমূল বের করতে হবে। ভাগ আকারে বর্গমূল বের করলেই তখন তোমার হচ্ছে অবশিষ্ট সংখ্যাটা পাওয়া যাবে। তো অবশিষ্ট সংখ্যাটাই কিন্তু হচ্ছে এই যে অবশিষ্ট চারা গাছের সমান। তো আমরা এখন হচ্ছে কি করব, তোমরা চাইলে এতখানি লেখা না লিখলেও পারো, জাস্ট হচ্ছে কি লিখবা যে 595 এর মানে ভাগ প্রক্রিয়ায় 595 এর বর্গমূল নির্ণয় করি। ভাগ প্রক্রিয়ায় 595 এর বর্গমূল নির্ণয় করি। তোমরা যদি এতখানি লেখা লিখতে না চাও তাহলে ওইটা লিখলেই হবে যে 595 এর বর্গমূল নির্ণয় করি, মানে হচ্ছে ভাগ প্রক্রিয়া, এটা লিখে নেবা। তো আমি কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে হচ্ছে দেখিয়েছিলাম যে কিভাবে ভাগ প্রক্রিয়ায়
বর্গমূল নির্ণয় করতে হয়, প্রথমে এই যে এই ডান পাশ থেকে দুইটা অঙ্ককে কী করতে হবে, জোড়া জোড়া নিতে হবে। এটা যদি একা, এটা এভাবে থাকবে। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিবে। এখন হচ্ছে আমাদের কী করতে হবে, এই পাঁচের আগে বর্গমূল নিতে হবে। 5-এর আগে পূর্ণবর্গ সংখ্যাটি কত, 4, ঠিক না? তো 4 এর বর্গমূল কত, 2। 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এখানে 2 দুগুণে আমরা 4 বসাই। তারপর হচ্ছে আমরা যদি বিয়োগ করি, 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1। এবার হচ্ছে আমরা এই 95টা বসাই নিব। এরপর আমাদের এইখানে দাগ দিতে হবে। এখন এইখানে আমাদের এই জায়গায় কিন্তু স্পেস রাখতে হবে। এই যে এখানে যে সংখ্যাটা নেব আমরা, যেই বর্গমূলটা নেব সেটার দ্বিগুণ কিন্তু এইখানে বসাতে হবে। তো 2 এর দ্বিগুণ মানে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 সংখ্যাটা আমরা এইখানে বসাবো। এখানে কিন্তু একটু স্পেস দিতে হবে। তো এখন আমরা যদি এখানে 1 ধরি, ধরো এখানে কত, 41, এই যে এখানে 1 ধরলে 41 হয় না, তাহলে 41, এখানেও 1 ধরলে এখানেও 1 ধরতে হবে। 41 দিয়ে 41কে গুণ করলে 41 আসে। আমাদের এখানে আছে 195, আরও ধরবো, তাহলে এখানে যদি 2 ধরি তাহলে 42 হয়। এখানেও আমাদের 2 ধরতে হবে। 42 দুগুণে কত আসবে, 84। আরও বেশি ধরতে পারি, 3 ধরলে, এখানে 3 ধরলে 43 হয়। 43 দিয়ে 3কে গুণ করলে কত আসে, তোমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবে। 3 দিয়ে 43কে গুণ করলে 3 3 হয় না, 3 4 12। এরপর যদি আরেকটু দেখি, 4 ধরি, 44, এখানেও 4 ধরতে হবে। তাহলে এই যেরকম 4 4 16, 4 4 16 17, হ্যাঁ। তাহলে এই যে এটা কিন্তু আমাদের যাবে, এর চেয়ে বেশি হয়ে গেলে এখানে যদি 45 দিই, 5 5 25, 4 5 20, আর হচ্ছে 22, বেশি হয়ে যাবে, 220 হয়ে যাবে। সো আমরা কত নিব, এখানে 4 ধরবো। এখানে 4 নিলে, এখানে যদি 4 নেই, আমাদের এখানেও 4 দিতে হবে। দেখো 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 16 আর 1 কত, 17। এবার যদি আমরা বিয়োগ করি, 9, এখানে থাকলো 1। সো এই যে 19 কী রয়েছে বলো, অবশিষ্ট রয়েছে। এটাই কিন্তু হচ্ছে আমাদের এই যেখানে অবশিষ্ট চারার সংখ্যা। মানে হচ্ছে প্রত্যেক সারিতে হচ্ছে 24টি করে চারা থাকবে। মানে এই পাশ সব দিকে তুমি যদি যেদিকে যাও, তুমি হচ্ছে মানে হচ্ছে সারিতে হচ্ছে কয়টা করে গাছ পাবা, 24টি করে। তো প্রত্যেক সারিতে 24টি করে গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা কয়টি, 19টি। আচ্ছা, যেহেতু অবশিষ্ট হচ্ছে কত, 19, সুতরাং অবশিষ্ট চারা গাছও হচ্ছে 19টি হবে। আর তোমার কাছে যদি উত্তর চায় যে হচ্ছে প্রত্যেক সারিতে কয়টি করে গাছ লাগানো যাবে, তাহলে এই যে এটাও সাথে উত্তর দিয়ে দিবা। আমাদের কাছে কিন্তু প্রত্যেক সারিতে কয়টি গাছ লাগানো যাবে সেটা কিন্তু চাইলে কিন্তু এটা দিবা। সো আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছ। এবার গ নম্বরে কী বলেছে দেখো, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। খরচের টাকার সংখ্যা আমাদের এখানে বলেছিল কিন্তু একটি গাছের মূল্য 12 টাকা, আর গাছ ছিল হচ্ছে কতটি, 595টি। তো প্রথমে আমাদের কিন্তু খরচের টাকাটা হচ্ছে, টোটাল খরচের টাকাটা কিন্তু বের করতে হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে আমাদের চারা গাছ ছিল কতটি, 595টি। তো এটা 595টি চারা গাছের দাম আমাদের আগে বের করতে হবে। তারপর সেই খরচের টাকা থেকে কিন্তু আমাদের কি করতে বলেছে, দেখো এটা যদি আমরা হচ্ছে গুণ করি, আমরা হচ্ছে তাহলে কত পাবো, এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবা, 7140 টাকা। আমি কিন্তু হচ্ছে সাইড বাই সাইড লিখতেছি যাতে হচ্ছে আমি এক পেজে তোমাদের এই সমাধানটা শেষ করতে পারি। তোমরা এখানে দেবা। হ্যাঁ, তো হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে খরচের টাকা। এখন কি বলেছে দেখো, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করবা। খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ করতে বলছে। খরচের টাকা এটা আর চারা গাছের সংখ্যা এটাকে হচ্ছে বিয়োগ করবো। তো এটার বিয়োগফল হচ্ছে জাস্ট ক্যালকুলেট করবা, 6 5 4 5। এখন দেখো এই যে বিয়োগফলটাকে এবার কী করতে বলছে, বিয়োগফলটাকে আমরা পেলাম, বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। এবার আমি কিন্তু এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম, যখন হচ্ছে আমাদের কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ এবং বিয়োগ করার কথা বলবে, যোগ অথবা বিয়োগ করার কথা বলবে, তখন হচ্ছে আমাদের কোন ওয়েতে করতে হবে, এই যে ভাগ আকারে কিন্তু বের করতে হবে। হ্যাঁ, ভাগ আকার বর্গমূল বের করতে হবে। আর যখন গুণ অথবা ভাগের কথা বলে সেটা কিন্তু খুব সহজ, মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে হয়। তো এখানে আমাদের এটাকে কি করতে হবে, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করতে হবে। তো এবার আমরা তো জানি যে হচ্ছে ভাগ প্রক্রিয়া কীভাবে বর্গমূল বের করে, যে জোড়া জোড়া দিয়ে দিলাম। তো এবার হচ্ছে 65 আগের পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে আমাদের 64। হ্যাঁ, 65 আগের পূর্ণবর্গ সংখ্যাটি কত, 64, 8 8 64। তার মানে হচ্ছে আমরা এখানে দেবো 8 8 64। যদি আমরা মাইনাস করি থাকলো কি 1, আর এখানে থাকলো হচ্ছে 4 5 45। এবার আমি জানি কি হচ্ছে যে এইখানকার বর্গমূলের দ্বিগুণ হচ্ছে এখানে নেব। হ্যাঁ, একটু স্পেস থাকবে, 8 2 16, 8 2 16, এখানে কিন্তু স্পেস দিয়ে রাখলাম।
তো এবার একটু খেয়াল করো, আমি যদি এখানে 1 দিই, এখানে আমাদের 1 দিতে হবে, 161 ওকে 161, কিন্তু এখানে আমাদের আছে কত 145, তার মানে এখানে 1 দিলে এই 145 থেকে এটা কিন্তু বড় হয়ে যায়, তার মানে আমাদের কোনো কিছু নিতে হবে না, শুধু শূন্য নিতে হবে। 160 এখানে শূন্য দিলাম, আমাদের এইখানে শূন্য দিতে হবে। 160-এর সাথে এই শূন্য যদি গুণ করি, আমাদের কিন্তু এখানে কী চলে আসবে বলো, শূন্য চলে আসবে। এবার যদি মাইনাস করি তাহলে কত আসবে, 145। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কি অবশিষ্ট থেকে গেল। দেখো এসব অঙ্কগুলোতে একটু লেখালেখি একটু বেশি, তোমাদের এইভাবে মানে হচ্ছে বুঝতেও সুবিধা হয়। তবে যদি যারা না বুঝো তারা হচ্ছে জাস্ট হচ্ছে শর্টকাট লিখে দিবা যে হচ্ছে আমি এই যেভাবে বর্গমূল নির্ণয়ের সময় 145 অবশিষ্ট থাকে যেহেতু, তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছে যে হচ্ছে এটা পূর্ণবর্গ হতে হলে মানে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তো এই কথাটাই আমরা হচ্ছে এখানে লিখবো, সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে। হ্যাঁ, তখন তার বর্গমূল হবে কত বলো তো, আমাদের এখন বর্গমূল কত পেয়েছে, 80। এটা চেয়ে হচ্ছে সবসময় 1 নিতে হবে বেশি, মানে পরবর্তী সংখ্যাটা নিতে হবে, তখন তার বর্গমূল হবে 80 যোগ 1 সমান 81। যেহেতু 81 বর্গমূল হলো, তাহলে 81 এর বর্গ সংখ্যা কোনটা, 81 এর পূর্ণবর্গ সংখ্যা আমরা হচ্ছে জাস্ট হচ্ছে স্কোয়ার দিয়ে লিখব। তো এই যে দেখো 81 এর 81 বর্গ হচ্ছে কি, আমরা জানি 81 স্কোয়ার দেওয়া যায়, 81 স্কোয়ার না দিয়ে তুমি 81 গুণ 81 দিতে পারো, যেমনি ইচ্ছে তেমনি বের করতে পারো। তখন হচ্ছে এই সংখ্যাটি হবে কত, 61। এবার দেখো এই যে পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে আমাদের এটা, হ্যাঁ এটাই হচ্ছে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তা এখন কত যোগ করলে আমরা এই সংখ্যাটা মানে এই সংখ্যার সাথে কত যোগ করলে হচ্ছে এই সংখ্যাটা পাওয়া যায়, সেটা বের করতে হলে আমাদের কী করতে হবে, এই যে বড় সংখ্যাটা থেকে এই ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 16। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে এই যে এই টাইপের হচ্ছে যোগ বিয়োগের কথাটা কিন্তু অঙ্কগুলো কিন্তু বেশি থাকে। সো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে যতক্ষণ না বুঝবা ততক্ষণ এটা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবা। তো হচ্ছে আমি আবার একটু এটা বুঝিয়ে দিই, যখন হচ্ছে এরকম যোগ অথবা বিয়োগের কথা বলবে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ অথবা বিয়োগের কথা বলবে, তখন তোমাদের কী করতে হবে, এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল বের করতে হবে। তারপর এই বর্গমূলটার সাথে কি করতে হবে, অলওয়েজ 1 যোগ করবা, অলওয়েজ কি করতে হবে, 1 যোগ করতে হবে। 1 যোগ করার পর যে সংখ্যাটি পাবা সেটার বর্গ সংখ্যা নিতে হবে। সেই বর্গ সংখ্যা থেকে আমরা হচ্ছে কি করব, আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বিয়োগ করলেই হচ্ছে যেটা আমাদের কাছে চেয়েছে সেই সংখ্যাটা বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হচ্ছে বুঝতে থাকলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিবে, শেয়ার দিবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বনারবি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আমাদের ভিডিওটি তুমি কোথা থেকে দেখলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে।